নমস্কার, আমি তিনাঞ্জন টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনগণ, জনপ্রতিনিধি আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায়। আজ আমরা শোনাবো আসানসোল দক্ষিণের নির্দল প্রার্থী, যাকে সমর্থন করছে এনসিপি, রাজন্না হালদার। আমরা বারবার বলছি, বক্তার বক্তব্য কিন্তু সম্পূর্ণ তার ব্যক্তিগত, এর জন্য চ্যানেল কোনো রকম দায়ী নয়। শুনুন রাজন্না কি বলছে। সে লড়বে তাপস ব্যানার্জির বিরুদ্ধে, সে লড়বে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে, সে লড়বে সিপিএম এর বিরুদ্ধে। কেন লড়বে, কেন এখানে এসেছে, কি জন্য লড়বে, কি তার অভিযোগ, কি দুর্নীতি ফাঁস করতে চলেছে, সবটাই শোনাবো আমরা। দেখুন সরাসরি রাজন্না। এই মুহূর্তে আমরা রয়েছি আসানসোল দক্ষিণের প্রার্থী রাজন্নার সঙ্গে। প্রথমে জিজ্ঞেস করবো কোন দল থেকে কাদের সমর্থনে। রাজন্না, কোন দল থেকে কাদের সমর্থন? আমরা জনসংগ্রাম মঞ্চ বলে একটি মঞ্চ তৈরি করেছি, একেবারে অরাজনৈতিক মঞ্চ। সেই মঞ্চ থেকে আমরা 7টা জায়গায় প্রার্থী দিয়েছি। আসানসোল দক্ষিণ সিটির ক্ষেত্রে আমি রাজন্না হালদার নির্দল প্রার্থী হিসাবে কন্টেস্ট করছি। কিন্তু সব থেকে আমার এখানে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপনের জায়গা যে আমাকে এই সিটের ক্ষেত্রে এনসিপি আকাশ ঘটক তারা সমর্থন জানিয়েছে এবং তারা আমার সঙ্গে অনুপ্রেরণার কাজও করেছে। যেরকম তারা এই মাটিরই ছেলে, আর তার সঙ্গে তারা আমাকে সমর্থন জানিয়ে আমার পথ চলাটাকে আরো সহজ করেছে বলে আমি মনে করি। লড়াইটা তো খুব কঠিন। এখানে রয়েছে অগ্নিমিত্রা পাল, এখানে রয়েছে তাপস বন্দ্যোপাধ্যায়, এখানে সিপিএমও রয়েছে, আবার এখানে তোমার একটা দল। ঠিক কিভাবে লড়াই করবে, কিভাবে এগোবে? লড়াইটা কঠিন হতো তখনই যখন সাধারণ মানুষ আমার পাশে না থাকার বার্তা জানিয়ে দিত। আমি এখানে এই মাটিতে পা দেওয়ার আগেও, আজকে আমি পুজো করে তারপর শুরু করবো আমার পথ চলা, মাটিতে পা দেওয়ার আগে সাধারণ মানুষের ম্যাসিভ সমর্থন আমি পেয়েছি। আর বিধায়িকাকে 5 বছর মানুষ দেখে নিয়েছে যে তিনি ঠিক কি কন্ট্রিবিউশন তার এই মাটির জন্য রেখেছেন। যারা তাকে জিতিয়ে এনেছিলেন, যেই পদে তাকে আসীন করেছেন, সেই পদের তিনি কতটা গুরুত্ব বজায় রেখেছেন। যদি বজায় রাখতেন তাকে গো ব্যাক স্লোগান শুনতে হতো না। সুতরাং আমার মনে হয় এইখানে লড়াই নয়, এখানে মানুষের আশীর্বাদ এবং ভালোবাসা নেওয়ার জন্য আমি এসেছি। আমার একটা প্রশ্ন হচ্ছে, একটা সময় কোনো একটা রাজনৈতিক দলে তুমি ছিলে, তারপর হঠাৎ করে এরকম পরিবর্তন এবং তারপর এসে একটা প্রার্থী হয়ে দাঁড়ানো, কেন এরকম ঘটলো? দেখুন না, রাজনৈতিক দলের সঙ্গে আমার দূরত্বর বিষয় সবাই জানে, ইতিমধ্যে পুরো বাংলার মানুষ জানে। এবং কেন দূরত্ব তৈরি হয়েছিল সেটাও আমি বলছি। আমি যেখানে যতদিন যতটুকু থেকেছি, সেই জায়গার প্রতি আমি কোনোদিন কোনো বঞ্চনা করিনি। আমাকে যেই কাজ দেওয়া হয়েছে সেটা আমি এক্সেলেন্সের সঙ্গে, পারদর্শিতার সঙ্গে পালন করেছি। আরজিকর কাণ্ডে আমি মুখ খুলেছিলাম। আমার মনে হয়েছিল যে সেই ঘটনাটি ভালো নয়, সেই ঘটনাটি সাধারণ মানুষের কাছে শুধু ভালো নয় বলে আমি ব্যঙ্গ করব না, সেই ঘটনাটি সাধারণ মানুষের কাছে রিমার্ক রেখে গেছে, পশ্চিমবঙ্গকে সমগ্র বিশ্বের কাছে প্রশ্নচিহ্নের মুখে রেখেছে নারী সুরক্ষা নিয়ে। তো আমরা একটি শর্ট ফিল্ম বানিয়েছিলাম, ঘটনাকে কেন্দ্র করে নয়। সেই শর্ট ফিল্ম ইউটিউবে রয়েছে, সবাই দেখেছে এবং সবাই অভূত প্রশংসা আমাকে করেছে। আমরা নারী সুরক্ষা, উইমেন সেফটি, উইমেন সিকিউরিটি, র্যাগিং, এইসব বিষয়গুলো নিয়ে শর্ট ফিল্ম বানিয়েছিলাম। কেন জানি না সরকার পক্ষের এই তৃণমূল কংগ্রেসের দল এত ভয় পেয়ে গেল একটা শর্ট ফিল্ম বানানো নিয়ে, এবং নিলম্বিত করা হয়েছিল আমাকে এবং প্রান্তিককে, দুজনকে, একটা প্যাডে, তাও আবার শো কজ লেটার ছাড়া। যথারীতি তারপরেই ঘটে কসবা ল কলেজের রেপ কেস, আমরা প্রত্যেকেই জানি। আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, যাই হয়ে যাক, তৃণমূল কংগ্রেসের এই আচরণ এবং এই প্রত্যেকটি ঘটনার সঙ্গে তৃণমূলের গুন্ডারা, তৃণমূলের দাদাতন্ত্র যুক্ত রয়েছে। আমার মনে হয়েছে একটা দূরত্ব তৈরি করা উচিত। যখন আমি 21শে জুলাই বক্তব্য দিয়েছিলাম, আপনি যদি দেখেন, ভালো করে দেখবেন, তার নিচে চোর স্লোগান দেওয়া হয়েছিল আমাকে। আমি তো চুরি করিনি ভাই, আমার ঘরে তো আর হাজার হাজার কোটি কোটি টাকা পাওয়া যায়নি, আমার খাটের তলা থেকে তো পাওয়া যায়নি। তাহলে আমি কেন সহ্য করব? কারোর ভুলের দায় আমি কেন নেব? ঠিক যেরকমই এখানকার বিধায়িকা 5 বছর কিছু করেননি, তার দায় সাধারণ মানুষ কেন নেবেন? একেবারেই এই ধারণা থেকে আমি দূরত্ব তৈরি করেছি এবং সেই দূরত্ব একেবারেই রাজনীতির ময়দানে এবং 2026-এ এফেক্ট ফেলবে বলে আমি মনে করি। এই আরজিকরই বলা যেতে পারে টার্নিং পয়েন্ট, এবং সেই জায়গায় এখনো কিন্তু ঘটনা ঘটছে, আরজিকরেই ঘটছে, আবারও ঘটেছে 2-1 দিনের। লিফট সংক্রান্ত বিষয়ে ঘটনা ঘটেছে এবং আমি ইতিমধ্যে এটা নিয়ে বলেওছি যে তাহলে ভাবুন, কলকাতার বুকে আরজিকরের মতো একটি হাসপাতাল, সেখানে পরিকাঠামো কিরকম, ইনফ্রাস্ট্রাকচার কিরকম, যে ঝুলন্ত অবস্থায় যখন সেই মানুষটি হয়তো জীবিত ছিলেন, তখন বলা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যে এখন ওই এমার্জেন্সি গেটটা খোলা যাবে না, 1 ঘন্টা সময় লাগবে। এবং বলা হচ্ছে যারা উদ্ধার করতে আসবেন, উদ্ধার কর্মী বা উদ্ধার গাড়ি, কিছুক্ষণ সময় দিতে হবে।
একটা হাসপাতালে যদি বেয়ার মিনিমাম এইটুকু ইনফ্রাস্ট্রাকচার না থাকে, এইটুকু ফেসিলিটি না থাকে, তাহলে কলকাতার বুকে মানুষ যাবে কেন? অভিশপ্ত হাসপাতাল হয়ে দাঁড়িয়েছে ওটা। একটা প্রশ্ন হচ্ছে, যে জায়গায় দাঁড়িয়েছে সম্পূর্ণ কিন্তু কয়লা বালির জায়গা, এবং এখানে এই নিয়ে বহু বিতর্ক রয়েছে, বহু ইডি রয়েছে, বহু সিবিআই রয়েছে। সেই জায়গায় লড়াই করতে পারবে এই সমস্ত যারা এই কয়লা বালিকে কন্ট্রোল করে, যারা ভোটকে নিয়ন্ত্রণ করে? কয়লা বালি যখন তুললেন তখন বলি, আমার কাছে এরকম অনেক তথ্য রয়েছে, অনেক কাগজ রয়েছে, যেটা আমি দেখাবো, আস্তে আস্তে প্রকাশও করবো। এরকম অনেকের নাম রয়েছে, সেটা পাপ্পু হোক, বিবেক হোক, ডামরাঘাটের, কিংবা জামালিয়ার বাউরিদা হোক। দাদা বলি সম্বোধন করলাম, কারণ এরকম অনেকের নাম, অনেকের অনেক কিছু, অনেক কালা চিট্টা। সেটা নিয়ে একসময় বিধায়িকা বলেছিলেন তিনি সিবিআইডি করবেন, সিবিআইডিতে গিয়ে নাকি তাদের চিঠি পাঠাবেন, তারপরেও তাদের দৌরাত্ম্য কমেনি। তাহলে কেমন সিবিআইডি হয়েছে? তাহলে কেমন মানুষের কাছে? এটা তো একটা পুরোটাই নাটকীয় ঘটনা। সবটাই কি সেটিং এর অঙ্ক? সবটাই কি অর্থনৈতিক সেটিং? আমি জানি না সেটা। আমি সেইগুলো আস্তে আস্তে প্রকাশ করব, আরো অনেক কিছু প্রকাশ করব, আরো অনেকের মাথার তাজ হয়তো হাতে চলে আসবে, মাথার তাজ হাতে নিয়ে তাদেরকে ঘুরতে হতে পারে, সেটা দেখা যাক। আস্তে আস্তে অনেক বিষয় রয়েছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে পানীয় জলের একটি মারাত্মক দুর্ধর্ষ সমস্যা রয়েছে। থাকবে না কেন? নদীর জলের তলা থেকে বালি যদি নিয়ে ডাম্পার করে রাস্তার ওপর দিয়ে মানুষকে, 1-1.5 বছর আগের ঘটনা, মানুষকে খুন করে চলে যাওয়া হয়, রাস্তায় ফাটল ধরে যায় তার জন্য, তাহলে হবে না কেন পানীয় জলের সমস্যা? তো আমি এই সব বিষয়গুলো জানি, অবগত, এবং আমি এটাও বলে দিই, এই বিধায়িকার খুব ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ মানুষরাও আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন একটা সময় থেকে, এবং অনেক কিছুই নথি আমাদের কাছে রয়েছে, সেটা সময় আসলে সব প্রকাশিত হবে। এমন কোনো প্রস্তাব আসেনি যে সরে যাওয়ার বা উঠে যাওয়ার বা চলে যাওয়ার, নমিনেশন না করা? দেখুন, আমি প্রস্তাবের বিষয়ে একটা কথা বলতে পারি, প্রস্তাব আসুক, প্রস্তাব না আসুক, রাজন্যা এই মানুষের, আসানসোলের মানুষকে তো আর বিপদের মুখে, বিপাকের মুখে ফেলে রেখে চলে যেতে পারে না, বা বিপদ বা বিপাকে আটকে রেখে চলে যেতে পারে না। রাজন্যা আসানসোলের মানুষের জন্য করতে এসছে। আসানসোলের মানুষের কোনো কর্মসংস্থান নেই, অথচ এখানকার সম্পদ নিয়ে বাইরে গিয়ে, বাইরের রাজ্যে, বাইরের দেশে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এখানকার মানুষ, শিল্পাঞ্চল দিকে যদি তাকাই, কারখানা তো বন্ধ, অ্যালুমিনিয়াম কারখানা তো বন্ধ, তাহলে এখানকার মানুষ কি পেলো? আমি কারখানা বন্ধ করে কারখানার জিনিসপত্র নিয়ে, এখানকার প্রাকৃতিক সম্পদ নিয়ে, আমি প্রাকৃতিক সম্পদ মানে কি সেটা আপনারাও খুব ভালো করে জানেন, সেটা নিয়ে বাইরের রাজ্যে চলে যাচ্ছি, বিভিন্ন জায়গায় সারা দেশে ঘুরছি, অর্থনৈতিক লেনদেন করছি, আমার নিজের স্বার্থ চরিতার্থ করছি, আর মানুষ বঞ্চিত হচ্ছে। তাহলে সেই মানুষ কেন ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতাবে, কেন ভোট দিয়ে বিজেপিকে জেতাবে? সবটাই তো একটা গোপন আঘাত মনে হয় আমার এখানে। আমি যদি প্রশ্ন করি, মূলত লড়াই কার সঙ্গে? বিজেপি, সিপিএম, তৃণমূল? আমার এখানে লড়াই সকলের সঙ্গে, কিন্তু আমি লড়াই শব্দটা আমার সোনারপুর দক্ষিণ বিধানসভার ক্ষেত্রেও প্রয়োগ করি না, এখানেও প্রয়োগ করব না। আমার মনে হয় লড়াই আমার সঙ্গে আমার হবে, কারণ মানুষ 5 বছর দেখেছে একজনকে ভরসা করে জিতিয়ে এনেছে। আমি যদি 5 বছরে মানুষের ভরসায় জিতে যাই এবং মানুষের ভরসা না রক্ষা করতে পারি, তাহলে লড়াইটা আমার সঙ্গে আমার। তাই আমি মনে করবো এখানে লড়াইয়ের ময়দান নয়, মানুষের ভালোবাসার ময়দান। মানুষ যদি একটু ভালোবেসে আমাকে একবার 5 বছরের জন্য সুযোগ দেন, আমি নিশ্চয়ই মানুষের সেই মর্যাদা রক্ষা করব। আমার একটা শেষ প্রশ্ন, একেবারেই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে একটা বহিরাগত তথ্য সব জায়গাতেই চলে, সেই জায়গায় সোনারপুরেও তুমি দাঁড়িয়েছো, আবার আসানসোল দক্ষিণ। আসানসোল দক্ষিণে তো বহিরাগত রাজন্যা। অবশ্যই বহিরাগত রাজন্যা, কিন্তু বহিরাগত রাজন্যাকে আসানসোল দক্ষিণ ছুটে আসতে হতো না, যদি না তৃণমূল কংগ্রেস এখানকার প্রার্থীকেও, অশোক রুদ্র, তাকেও তো আমি ভেবেছিলাম এখানে রাখতে পারতো, এখানে দাঁড় করাতে পারতো। তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী করলো তাপস ব্যানার্জিকে। আমি তো খুব মর্মাহত হলাম যে যদি অশোকদাকে একবার প্রার্থী করে দিতে পারতো এখানে, তাহলে তো অশোকদাই মাটিরই ছেলে ছিল। কি ভুল হতো না? আমার তো অশোকদার সঙ্গে পলিটিক্যাল, রাজনৈতিক একটা বিভেদ রয়েছে, এবং আমি তৃণমূল কংগ্রেস করি না, করবোও না, জীবনে কোনোদিন করবো না। তো এই বিভেদ আজীবন থাকবে। তাই বলে কি যে যোগ্য তাকে সরিয়ে দেওয়া যায়? যেরকম সোনারপুর দক্ষিণের ক্ষেত্রে আমি এই প্রশ্নই তুলেছিলাম, সোনারপুর দক্ষিণে কি যোগ্য কেউ নেই যে প্রত্যেকবার? আর সোনারপুর দক্ষিণ আর এখানকার একটা মিল আছে কি জানেন তো? সোনারপুর দক্ষিণে যোগ্য কাউকে কোনো ভূমিপুত্র বা ভূমিকন্যাকে টিকিট দেওয়া হয়নি, প্রত্যেকটা দলই বাইরে থেকে কাউকে টিকিট দিয়ে বসিয়ে দিয়েছে। এখানের বিষয়টাও সেম। তাপস বন্দ্যোপাধ্যায়, তিনি তো রানীগঞ্জের বিধায়ক ছিলেন, তিনি 5 বছর ওখানে কিছু করতে পারেননি, এবং সাধারণ মানুষ তার দিকে অনেকগুলো আঙুল তুলে দেখেছে, তাই হয়তো তাকে এখানে দেওয়া হয়েছে। তিনিও এখানকার মানুষ নন। অগ্নিমিত্রা পাল, তিনি, তার পরিবার এখানে রয়েছে, অবশ্যই অস্বীকার করার জায়গা নেই, কিন্তু তিনি এখানে কন্ট্রিবিউশন কতটা রেখেছেন মানুষ। কিন্তু এখানে একটা তোমার কথা থেকে একটা বিষয় উঠে এলো, সেটা হচ্ছে বিক্ষুব্ধ এই মুহূর্তে অশোক রুদ্র, এবং তাকে সমর্থন করছে রাজন্যা।
আমি অশোকদাকে সমর্থন করছি না, আমি তাকে টিকিট না দেওয়ার ইস্যুটাকে সমর্থন করছি। তাকে টিকিট দেওয়া হবে না কেন? তিনি কি সত্যি এতটাই অযোগ্য? আমি তো বিশ্বাস করি না। আমি যতদূর অশোকদাকে চিনি, অশোকদা আমার অনেক সিনিয়র, যতটুকু আমি চিনি তিনি তো এই মাটির জন্য যথাযথ যোগ্য। তাহলে তাকে কেন দেওয়া হবে না, এটা আমার প্রশ্ন। কতটা আশাবাদী? এই মাটি নিয়ে, এই মাটিতে আপনি বলেই দিয়েছেন বহিরাগত তকমা রয়েছে। এই মাটির যার, এই মাটিতে যার পরিবার রয়েছে, সে তো 5 বছরে অনেক কিছু করলো মানুষের জন্য, ভুরি ভুরি উন্নয়ন করেছে। এই মাটিতে এই মাটির সাংসদকে তো, এই বর্তমান সাংসদকে তো কালে ভদ্রে দেখা যায়। বিদায়ী সাংসদ যিনি তার আগে সাংসদ ছিলেন, তিনি অনেক কাজ করেছেন, আমি সেই বিষয়ে অবগত। এবং এই মাটির মেয়েকে জায়গা দিয়ে 5 বছর দেখলেন, তিনি ডুমুরের ফুল। মাটি নিয়ে তার কোনো আবেগ নেই, অনুভূতি নেই। আপনাদের নিয়ে আবেগ অনুভূতি নেই, শুধুমাত্র অর্থনৈতিক বিষয় আবেগ অনুভূতি রয়েছে। একবার এই মেয়েটাকে দিয়ে দেখুন। আমি তো আর অর্থনৈতিক অনুভূতি নিয়ে এখানে আসিনি, এখানে এসেছি আপনাদের জন্য, আপনাদের লড়াইটা লড়ার জন্য। আমি শুধু এইটাই বলবো, আমাকে একবার 5টা বছর সুযোগ দিয়ে দেখুন। একদমই তাই। রাজন্যার দাবি হচ্ছে ভূমিপুত্র বা ভূমিকন্যা বিষয় নয়, মানুষের জন্য যারা কাজ করবে তাদেরকেই মানুষ দেখবে, এবং সে কারণেই তিনি যথেষ্ট আশাবাদী। এখন বলবে ভবিষ্যৎ। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো আজ এ পর্যন্তই। আবার দেখুন আগামীকাল নির্বাচন যতই এগিয়ে আসবে, একজন প্রার্থীর সরাসরি বক্তব্য আমরা শোনাবো। আপনারা বিচার করবেন কি করা উচিত, কি উচিত নয়। কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে।